আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বিবিসির প্রতিবেদন, হাসিনাকে নিয়ে চিন্তিত দিল্লি। আরব আমিরাতে সাজা পাওয়া সেই 57 বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা করেছে আরব আমিরাত। বিএনপির তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবারও সংবিধানে ফিরিয়ে আনবে ঘোষণা দিলেন তারেক রহমান। এবং সবশেষ জানিয়ে দেব, মা ছেলে মিলে যত অপকর্ম করত ভিডিও ফাঁস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার তুমুল আন্দোলনের তুম্বে ক্ষমতা ছাড়ার প্রায় 1 মাস হতে চলছে। এখন তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয় আছেন। 5 আগস্ট হাসিনার নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। তিনি দিল্লিতে অবতরণের পর গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছিল হাসিনা যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করছিলেন, কিন্তু সে দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে তাদের দেশে হাসিনার জায়গা হবে না। এই পরিস্থিতিতে তার সামনে মাত্র অপশন থাকে দুটি, হয়তো তিনি ভারতীয় রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে থাকবেন, নয়তো তাকে দেশে ফিরে আসতে হবে। এখানে দেখার বিষয় ভারত হাসিনার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। তবে অনেক বিশ্লেষক মনে করছেন যদি হাসিনা স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ পান তাহলে তা দিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক গড়তে চ্যালেঞ্জ তৈরি করবে। যদি এমনটাই ঘটে তাহলে দিল্লি কূটনৈতিক মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। কেননা ভারতের কাছে বাংলাদেশের শুধুমাত্র প্রতিবেশী দেশই নয়, দিল্লির কৌশলগত অংশীদার হচ্ছে বাংলাদেশ। এছাড়া ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ মিত্র হচ্ছে বাংলাদেশ। বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলোতে ভারতের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন বিবিসি এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয় দুদেশের মোট সীমান্ত 4096 কিলোমিটার। এর মধ্যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো যদি কখনো বিদ্রোহ দেখা দেয় তাহলে তা বাংলাদেশের সাহায্য ছাড়া মোকাবেলা করা দিল্লির জন্য কঠিন। কেননা গোষ্ঠীগুলো নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করা তুলনামূলকভাবে সহজ। 2009 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতিগত বিদ্রোহীদের দমন করতে ভারতের তেমন ব্যাগ পেতে হয়নি। কেননা হাসিনা ভারতের সাথে বেশ কয়েকটি সীমান্ত বিরোধ বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করেছিলেন। সীমান্ত নিরাপত্তা মূলে থাকলেও আর্থিক দিকও এখানে বেশ গুরুত্বপূর্ণ। হাসিনা 15 বছরের শাসনামলেই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের বিকাশ ঘটে। ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক, নদী এবং রেলপথ ব্যবহারের সুযোগ পেয়েছে। 2010 সাল থেকে ভারত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে $7 বিলিয়ন বেশি ঋণ দিয়েছে। তবে হাসিনার এমন আকস্মিক ক্ষমতা হারানোয় পুনরায় বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য দিল্লির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলছেন, এই অর্থে একটি ধাক্কা যে আমাদের আশেপাশের যে কোনো অপশক্তি সবসময় অবাঞ্ছিত। তবে সাবেক এই কূটনৈতিক জোর দিয়েছিলেন যে দিল্লির ঢাকার অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে, কেননা এর কোনো বিকল্প নেই এবং বাংলাদেশের অভ্যন্তরীণভাবে যা করবে তা ভারত নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বিষয়টি মাথায় রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকার সঙ্গে যোগাযোগ করতে সময় ক্ষেপণ করেনি। যাই হোক, গত 15 বছর ধরে হাসিনা এবং তার আওয়ামী লীগের প্রতি অটল সমর্থনের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে ভারত বিরোধিতা জন্ম নিয়েছে তা লাঘবে দিল্লি আরও সময় লাগবে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশের যে 3টি নির্বাচন হয়েছে তার স্বচ্ছতা নিয়ে বেশ উদ্বেগ রয়েছে। তবে জনগণের এমন উদ্বেগকে অপেক্ষা করে ক্রমাগতভাবে হাসিনাকে সমর্থন করায় দিল্লির প্রতি বাংলাদেশের মানুষের যে আক্রোশ বেড়েছে তা বিগত সময়ের চেয়ে অনেক বেশি। হাসিনা পতনের সাথে সাথে দিল্লির প্রতিবেশী প্রথম নীতিটি আরেকবার ধাক্কা খেল। কেননা বাংলাদেশ ভারতের আধিপত্য বিস্তারের যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে মালদ্বীপ এবং নেপালের পথেই হাঁটবে। এদিকে আরব আমিরাতে সাজা পাওয়া সেই 57 বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা। সংযুক্ত আরব আমিরাতে অভিযুক্ত হওয়া 57 বাংলাদেশি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্ট তাদেরকে অভিযুক্ত করে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিলেন। শিগগিরই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মঙ্গলবার গণমাধ্যমে সরকার সম্পাদকের সঙ্গে বৈঠকে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর ও বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবারও সংবিধানে ফিরিয়ে আনবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও বিএনপি ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা বিভাগীয় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের, আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার। দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে 1996 সালে বিএনপির জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল। কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সেটা সংবিধান থেকে মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচন জনগণকে ভোটাধিকার বঞ্চিত রেখেছে। আমরা ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই। তিনি বলেন, বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিয়ে রাজনীতি করে। মানুষের নিরাপত্তা, বাকস্বাধীনতা, শান্তিতে ব্যবসা বাণিজ্য করার অধিকার, তরুণ ও যুবকের কর্মসংস্থান, নারীর মর্যাদা, নিরাপত্তা, ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও গোত্র গোষ্ঠী, সমতল পাহাড়ি নির্বিশেষে সকলের জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার, আইন ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, সকলের জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করায় বিএনপির রাজনৈতিক অগ্রাধিকার। এদিকে দেশের ভেতরে ক্ষমতায় থাকাকালীন মা ছেলে মিলে করেছেন লুটপাটের মহা উৎসব। সেখান থেকে কোটি কোটি টাকা নিয়েছেন দেশের বাইরে। এর মধ্যে আওয়ামী লীগের অনেকে মুখ খুলতে চলেছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, এত লক্ষ কোটি টাকা পাচার করে এই দলটা আবার দেশে ফিরতে চায়, ক্ষমতায় ফিরতে চায়, এর মতো নির্লজ্জ আর কোনো কথা হতে পারে না। প্রায় 18 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। দেশটাকে দেউলিয়াতের দ্বারপ্রান্তে ফেলে দিয়েছিল এই শেখ হাসিনা। সজীবাজের জয়ের নামে কেলেঙ্কারির অভিযোগের অভাব নেই। আইসিটি সেক্টর থেকে শুধু হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। প্রত্যেকটা মন্ত্রণালয় ছিল তার হাতের মুঠোয়, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা ভাগিয়ে নিয়েছেন। জানা যায়, এসএ আলমের গ্রুপ থেকে এসএ আলম মিলে যে 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে বা সরিয়ে নিয়েছে, তার মধ্যে 75,000 কোটি টাকা নিয়েছেন শেখ রেহানা ও সজীব আজাদ জয়। শুধু এখানেই না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও $500 কোটি সরিয়ে নিয়েছেন তারা।